উপাচার্যের পদত্যাগের দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, চাপ দিয়ে অপসারণ মানবে না শিক্ষকরা, শিক্ষার্থী বহিষ্কারাদেশ প্রত্যাহার। রোহিঙ্গারা বিশ্বমহলের মনোযোগ হারাচ্ছে বললেন প্রধান উপদেষ্টা, স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। রাষ্ট্রের সব নাগরিককে সমানভাবে দেখে বিএনপি, জুলুম নয় ৩১ দফা বাস্তবায়ন করে প্রতিশোধ বললেন তারেক রহমান। দুবাই অর্থ পাচারের নিয়ে অনুসন্ধানে দুদক, ৭০ জনের আয়কর নথি তলব। সাকিবের দুর্নীতির খোঁজে বিভিন্ন দপ্তরের চিঠি। জম্মু কাশ্মীরে বন্দুক হামলার জেরে সাঁড়াশি অভিযান, বিশ্বজুড়ে নিন্দা, পাকিস্তানকে দায়ী করে ভারতে উত্তাল রাজপথ। এবং একদিন আগে সিলেট টেস্টে হারল বাংলাদেশ, ৩ উইকেটে জিতল জিম্বাবুয়ে, ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা মুশরাবাদ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসিম। এবারে বিস্তারিত। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। তবে চাপ প্রয়োগ করে অপসারণের সিদ্ধান্ত হলে তা না মানার কথা জানিয়েছে শিক্ষক সমিতি। এদিকে জরুরি সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আব্দুল্লাহ আল মারুফের রিপোর্ট। উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা। বুধবার সকাল 10:45টার দিকে শিক্ষা উপদেষ্টা কুয়েটে আসেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের দাবির বিষয়ে শোনেন এবং তাদের অনশন ভাঙার অনুরোধ করেন। পরিস্থিতি এই পর্যায়ে এসে গেছে যেখানে ছাত্রদেরকে অনশন হচ্ছে। তারা চাইছে এখনই আমরা ঘোষণা দিই যার মাধ্যমে তারা অনশন সেরে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনে কিছু রয়েছে, যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের 5টি যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণ করেছে শিক্ষক সমিতি। তবে ভিসি যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে তার পদত্যাগের পক্ষে নয় বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন। ভাইস-চ্যান্সেলর মহোদয়ের যদি কোনো দোষ থাকে, কোনো ত্রুটি খুঁজে পান, ওনারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। কিন্তু সেটা যদি না হয়, এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। কুয়েটের পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে কুয়েটে আসেন। ইউজিসির পক্ষ থেকে অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান সহ অন্য 2 সদস্য অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের অনুরোধ করেন। প্রতিষ্ঠানের ভাবমূর্তি সেটাকেও আমাদের বিবেচনা রাখা জরুরি। সবকিছু বিবেচনা নিয়ে আমরা খুব দ্রুতই ইনশাআল্লাহ আমরা একটা সমাধান দিচ্ছি একটা প্রক্রিয়ার মধ্যে। এমন পরিস্থিতিতে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 102তম জরুরি সিন্ডিকেট সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে সব আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে সিন্ডিকেট সভায়। এর আগে 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারাদেশ দিলে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীরা। এরপর থেকে অসুস্থ হওয়ায় 6 জনকে নেওয়া হয় মেডিকেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে অনশন সহ নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্কিত ভিসিকে অপসারণে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। কুয়েট শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠন অনশন সহ নানা কর্মসূচি পালন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে আমরণ অনশন করছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। কুয়েটের নানা প্রেক্ষাপট তুলে ধরে উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগ দাবি করেন সংগঠনটির নেতাকর্মীরা। কুয়েটের ভিসি, নির্লজ্জ ভিসি ডক্টর মাসুদ, তিনি সিন্ডিকেট মিটিং ডেকে একটু এই ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ে আমরা সবাই একসাথে রাস্তায় নেমেছি, সেই স্পিরিটকে আমরা এখনও ধারণ করি এবং আমরা সেই স্পিরিটকে এখনও ধারণ করে কুয়েটের শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং থাকব। একই সঙ্গে বিকেলে সম্মিলিত বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় অবিলম্বে কুয়েট ভিসিকে অপসারণের দাবি করেন তারা।
সবাই প্রতীকী অনশন করতেছে। সবার দাবি একটাই, কুলাঙ্গার ভিসিকে আর তারা কুয়েটের ভিসি বলতে দেখতে চায় না, আমরাও দেখতে চাই না। আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। কুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আমরণ অনশন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভিসি মাসুদকে অপসারণ করা না হয়, আমরা আমাদের এই অনশন স্থল এখান থেকে চেঞ্জ করে আমরা মহাসড়কে যাব, আমরা মহাসড়কে অনশন করব। কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রুয়েট শিক্ষার্থীরা। একাত্মতা জানিয়ে আমরণ অনশনে বসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। কুয়েট শিক্ষার্থীদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পাশে থাকার কথাও জানায় তারা। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। অগ্রাধিকার ভিত্তিতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের নানা ঘটনায় রোহিঙ্গারা বিশ্ব মহলের মনোযোগ হারাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সংকট দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত হবে। রাখাইনে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে আন্তর্জাতিক আদালতে চলমান মামলার খরচ মেটাতে ওআইসির সহায়তা চান প্রধান উপদেষ্টা। সাইফুল রিপনের প্রতিবেদন। কাতারের দোহায় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস অ্যারাউন্ড শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নিয়ে সৃষ্ট সংকটের ভয়াবহতা তুলে ধরেন তিনি। বলেন, নানা বাধা বিপত্তি সত্ত্বেও ১৩ লাখ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। ক্যাম্পে প্রতি বছর যুক্ত হচ্ছে ৩২,০০০ নবজাতক। এমন প্রেক্ষাপটে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনকেই সংকটের সমাধান মনে করছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সহায়তা, প্রত্যাবাসন সহ সংকট সমাধানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। সংকট দীর্ঘস্থায়ী হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হবে বলে শঙ্কা জানান তিনি। মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মিয়ানমারে জাতিগত নিধন ইস্যুতে চলা আন্তর্জাতিক বিচার আদালতের খরচ মেটাতে ওআইসির সহায়তা পেতে সংস্থার প্রভাবশালী সদস্য হিসেবে কাতার সরকারের সহায়তা চান ডক্টর ইউনূস। বলেন, বিশ্বের নানা ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গা সংকট থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ধীরে ধীরে সরে যাচ্ছে। সফরের তৃতীয় দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। গোলটেবিল বৈঠকে অংশ নেয়ার পাশাপাশি কাতার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কর্মকর্তা, বিনিয়োগকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বিএনপি রাষ্ট্রের সব নাগরিককে সমানভাবে দেখে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে ৩১ দফা নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিগত সময়ে তিস্তা নিয়ে অনেক রাজনীতি হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। গরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ মনে হয় কোনো বিষয় এখানে নেই। আমরা সকলে বাংলাদেশে এবং বাংলাদেশি হিসাবে রাষ্ট্র যেই অধিকার দেয় নাগরিককে, সংবিধান যেই অধিকার দেয় নাগরিককে, সেই বিচারে সবারই সমানভাবে সবকিছু পাওয়ার অধিকার আছে। তিস্তাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। যেভাবেই হোক আমাদেরকে তিস্তার সমস্যার সমাধানে একটা জায়গায় এসে পৌঁছতে হবে। আমরা দেখেছি বিগত 10 বছর 15 বছর ধরে বিভিন্নভাবে তিস্তাকে নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু এই রাজনীতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করে। সুনির্দিষ্ট সময় উল্লেখ না করে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলায় বিতর্ক তৈরি হয়েছে। এতে দ্রুত নির্বাচন না দেওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপি সংস্কার চায় না এমন অপপ্রচার চালিয়ে জলঘোলা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। নিয়াজ মোর্শেদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি বিতর্ক তৈরি করছে। তাতে দ্রুত নির্বাচন না দেওয়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। ডিসেম্বরে না হোক জুনে হবে, এই কথাটাই আমাদের একটা বিব্রতকর অবস্থা ফেলে দিয়েছে। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। এদিকে বুধবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এনডিএম ও গণফোরামের নেতারা আহ্বান জানান, ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তা জনগণের সামনে প্রকাশ করার। ঐকমত্য কমিশন আমাদের সবার ঐকমত নিয়ে একটা নতুন চার্টার তৈরি করতে পারে যে এই কোন কোন সংস্কারে আমরা সবাই একত্রিত আছি। এখন পর্যন্ত আমরা সরকারের কাছে এই নির্বাচন নিয়ে বিভিন্ন মুখী কথা ছাড়া নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ বা রোডম্যাপ পাইনি। বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি সংস্কার চায় না এমন প্রোপাগান্ডা ছড়িয়ে জল ঘোলা করার চেষ্টা চলছে। কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রোপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উপায় আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। পিওরলি জল ঘোলা করছে, এখানে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। সবাই প্রস্তাব দিয়ে ফেলেছে, আপনাদের দায়িত্ব কোথায় ঐক্যমত হয়েছে সেটা জাতির সামনে তুলে ধরে। দেশের চলমান অস্থিরতা নিয়ে তিনি বলেন, সরকার আর জনগণের মাঝে সম্পর্ক তৈরি করার জনপ্রতিনিধি এখন নেই, তাই অস্থিরতা বাড়ছে। তার অনুপস্থিতিতে যে কাজগুলো হচ্ছে, জনপ্রতিনিধি না থাকার অনুপস্থিতিতে, এটা দেখার কেউ নাই। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 1.5 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। বুধবার সকাল 10:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটে বলা হয়, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিসেবে হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও নিহত শিশুর বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকেও খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন। আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজকে গাইবান্ধা এবং আরেক আসামি মোহাম্মদ মাহাথির হাসানকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে যৌথ অভিযানে গাইবান্ধা থেকে প্রধান আসামি মেহরাজকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে চট্টগ্রামের হালি শহর থেকে মোহাম্মদ মাহাথির হাসান নামে আরেক আসামিকে গ্রেফতার করে ডিএমপির বনানী থানা পুলিশ। এ নিয়ে পারভেজ হত্যায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গ্রেফতার হওয়া আরেক আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত এই আদেশ দেন। এর আগে পারভেজ হত্যা মামলায় গ্রেফতার 3 আসামি কামাল শেখ, আলভি হোসেন ও আলামিন 7 দিনের রিমান্ডে আছেন। রাজধানী সহ সারা দেশে হাইওয়েতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানিয়েছে বাইক ও কার চালকদের কয়েকটি গ্রুপ। বুধবার মানিক মিয়া এভিনিউতে এর প্রতিবাদ জানায় বিভিন্ন বাইক ও কার চালকরা। এর আগে দুপুর থেকে ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন রাইডার গ্রুপে সদস্যরা এ নিয়ে বিস্তারিত জানান। বলেন, কোনো নিয়ম বা আইনের তোয়াক্কা না করে রাস্তায় লেন বদল, যত্রতত্র পার্ক করে যাত্রী ওঠানামা সহ নানা কারণে দুর্ঘটনা ঘটছে।
দ্রুত এসব ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে উঠাতে না পারে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বাইক রাইডাররা। এরপর বনানীতে রিকশা চালকদের দ্বারা বাইক চালকদের মারধরের প্রতিবাদ জানান তারা। পরে বনানী থানায় স্মারকলিপি দেন তারা। সিটিতে রাইড করা যাবে না এবং হাইওয়ে রোডগুলোতে রাইড করা যাবে না। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমরা যখন রাইডে যাই দেখা যায় যে নারায়ণগঞ্জের পর থেকে হাইওয়ে রোডে উল্টো সাইড থেকে অটো আসে। এর ফলে শুধু আমরা বাইকার নয়, যে কোনো গাড়ির ড্রাইভার তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়। ঢাকা সিটিতে যেভাবে যে হারে অটোরিকশার দাপটটা বেড়ে গেছে, মানে তাদের যে নৈরাজ্য চলতেছে, তারা কোনো নিয়ম কানুন ছাড়া কোনো ট্রেনিং ছাড়া তারা রাস্তায় নেমে রিকশা চালাচ্ছে এবং কোনো নিয়ম কানুন মানছে না, তারা তাদের মতো করেই চালাচ্ছে। এতে করে বিঘ্ন ঘটছে। আমরা যারা অন্যান্য যানবাহন নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করতেছি। রিক্সাকে লোকালাইজ করা যেতে পারে, নট অটো রিক্সা যেগুলো প্যাডেল চালিত রিক্সা যেগুলো পুলিং করে, সেই রিক্সাকে লোকালাইজ করা যায়। লাইক মতিঝিলের রিক্সা মতিঝিলে থাকবে, মিরপুর রিক্সা মিরপুরে থাকবে, যেগুলো আপনার এই ধরনের রাস্তায় আসবে না, ভিআইপি রোডগুলোতে আসবে না। কেবল লিখিত পরীক্ষা পেছনে নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার সহ 8 দফা দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কারে পদযাত্রা কর্মসূচিতে 8 দফা দাবি তুলে ধরে তারা। দাবিগুলো হলো 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, প্রার্থীদের ভোগান্তি লাঘব, জট নিরসন এবং পদের অপচয় রোধে 44তম বিসিএস এর ফল বা ভাইবা গ্রহণ শেষে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা নিতে হবে। সেটা বিসিএস কেন্দ্রিক এবং পিএসসি কে সংস্কার করতে হবে। আমরা বেকাররা সেই প্রত্যাশায় আমরা দীর্ঘ 9 মাস পাড়ি দিয়েছি। 46তম বিসিএস প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিছু অংশ প্রবেশ করেছে, পাশ করেছে। আমরা চাই তাদেরকে সবাইকে বহিষ্কার করে আমরা একটা কলঙ্ক মুক্ত 46তম বিসিএস লিখিততে বসতে চাই। তো আমরা দাবি পিএসসি সংস্কার করতে হবে। পিএসসি কে এখনই সংস্কার করার একদম উত্তম মুহূর্ত। রাজধানীর মোহাম্মদপুরে বসিলার হাইকার খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় খালের জায়গা দখল করে নির্মাণ করা একটি দোতলা ভবন গুড়িয়ে দেওয়া হয়। সরকারি জমি দখল করে যত অবৈধ স্থাপনা ও ভবন নির্মাণ করা হয়েছে পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। রাজধানীর মোহাম্মদপুরের হাইকার খালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এ সময় খাল ভরাট করে নির্মিত অবৈধ ভবন গুড়িয়ে দেয়া হয়। খালের জায়গায় স্থাপনা নির্মাণকারীরা জানান বিনা নোটিশে তাদের ভবন ভেঙে ফেলছে ডিএনসিসি। আমাদেরকে কোনো নোটিশ দেয়নি। আমাদের ডিজিটাল সার্ভে অনুযায়ী আমার জায়গাটা পুরোটাই জমি, এটা কোনো খালের মধ্যে পড়ে না। এর আগে বুধবার সকালে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন ডিএনসিসির প্রশাসক। এই সময় তিনি রাজধানীর বিভিন্ন খাল দখল করে অবৈধ ভবন ও স্থাপনা উচ্ছেদের কথা জানান। সরকারি জমির উপরে খালের উপরে বাড়ি করে নিশ্চিন্তে ঘুমানোর টাইম কিন্তু আর নাই। আপনাদেরকে এটা আজকের উদাহরণ থেকে শিক্ষা নিতে বলছি। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। পরবর্তীতে নতুন করে আর যেন এসব জায়গা দখল না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানান উচ্ছেদ অভিযান পরিচালনাকারী এ কর্মকর্তা। আমাদের সিয়াস খতিয়ানে এটাকে যেভাবে খাল দেখানো হয়েছে এবং ইতোপূর্বে আজকে থেকে 5-7 বছর আগে যেভাবে খাল ছিল, আমরা এটাকে ঠিক একইভাবে আমরা এটাকে খালে রূপান্তর করব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটিও কিন্তু খালের অংশ। এটি এভাবে থাকার কথা নয়। আমরা কোনোভাবে কাউকে বরাদ করতে কোনোভাবেই আমরা দেব না। পরবর্তী সময়ে এ ধরনের উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।